নমস্কার, গল্পের জংশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটি নতুন গল্প নিয়ে এসেছি আপনাদের জন্য। গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছেলে ধরা। গল্পটি শুরু করা যাক। সেবার দেশময় রটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না। দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে, বাকি শুধু একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায়। শোনা গেল রেল কোম্পানি নিযুক্ত ছেলে ধরারা শহরে ও গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না। তাদের কারোর পোশাক ভিখারির, কারোর বা সাধু সন্ন্যাসীর, কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো। এই জনশ্রুতি পুরনো। সুতরাং কাছাকাছি পল্লীবাসীরা ভয়ের ও সন্দেহের সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা, তাদের ছেলেপুলেই হয়তো পুলের তলায় পোতা যাবে। কারো মনে শান্তি নেই, সব বাড়িতেই কেমন একটা ছমছমে ভাব। আবার তার উপরে আছে খবরের কাগজের খবর। কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা পড়েছে। কাল পরে আয় আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে, সে ছেলে ধরে ঝুলিতে পুড়ছিল। এমনি কত খবর। কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহর প্রতি কত অত্যাচার খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছলো। এমনই যখন অবস্থা, তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল। সেইটি আজকে বলি। পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুকুজ্জে দম্পতি। ছেলেপুলে নেই তাদের, কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি 18 আনা। ভাইপোকে আলাদা করে দিয়েছেন, কিন্তু আর কিছুই দেননি। দেবেন এ কল্পনাও তাদের নেই। সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি জিনিসপত্র। খুঁড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিলে লোকজন জড়ো করেন, বলেন হিরু আমাদের মারতে এসেছিল। হিরু বলে সেই ভালো, মেরেই একদিন সমস্ত আদায় করব। এমনই করে দিন যায়। সেদিন সকালে ঝগড়া চূড়ান্ত হয়ে গেল। হিরু উঠানে দাঁড়িয়ে বললে, শেষ বেলা বলছি খুড়ো, আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো। খুড়ো বললেন, তোর তো কিছুই নেই। নেই না, আদায় করে আমি ছাড়বো। খুড়ি রান্নাঘরে কাজ করছিলেন, বেরিয়ে এসে বললেন, তাহলে যা তোর বাপকে ডেকে আনগে। আমার বাবা স্বর্গে গেছেন, তিনি আসতে পারবেন না। অতএব আমি গিয়ে তোমাদের বাবাকে ডেকে আনবো। তাদের কেউ হয়তো বেঁচে আছে, তারা এসে চিল চুড়ে আমার বকরা ভাগ করে দেবে। তারপর মিনিট দুয়েক ধরে উভয় পক্ষে যে ভাষা চলল তা লেখা চলে না। যাবার আগে হিরু বলে গেল, আজই এর একটা হেস্তনেস্ত করে তবে ছাড়বো। এই তোমাদের বলে গেলুম, সাবধান। রান্নাঘর থেকে খুড়ি বললেন, তোর ভারী ক্ষমতা, যা পারিস করগে। হিরু এসে হাজির হলো রায়পুরে। ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী। মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়া তারা তাজিয়া বার করে। লাঠি তেলে পাকানো, গাটে গাটে পেতল বাঁধানো। এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এই অঞ্চলে মেলে না। তারা পারে না এমন কাজ নেই, শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে। হিরু বললে, বড় মিয়া, এই নাও 2 টাকা আগাম, তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও, আরো বকশিস পাবে।
টাকা দুটি হাতে নিয়ে লতিফ মিয়া হেসে বললে, কি কাজ বাবু? হিরু বললে, এ দেশে কে না জানে তোমাদের দু ভাইয়ের কথা। লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ। তোমরা মনে করলে পারোটা না কি বলো তো? বড় মিয়া চোখ টিপে বললে, চুপ চুপ বাবু, থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না। বীরনগর গ্রামখানায় যে এই দুই ভাই দখল করে দিয়েছে এ যে তারা জানে। কেউ চিনতে পারেনি বলেই সে যাত্রা বেঁচে গেছি। হিরু আশ্চর্য হয়ে বললে, কেউ চিনতে পারেনি? লতিফ বললে, পারবে কি করে? মাথায় ইয়া পাক বাঁধা, গালে গালপাট্টা, কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা, হাতে 6 হাতি লাঠি। লোকে ভাবলে হিঁদুর জমপুরি থেকে জমদূত এসে হাজির হলো। চিনবে কি? কোথায় পালালো তার ঠিকানাও রইল না। হিরু তার হাতখানা ধরে ফেলে বললে, বড় মিয়া, এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা। আমার খুড়ো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চায়, কিন্তু খুড়ি বেটি এমনি শয়তান যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না। ওই পাগড়ি গালপাট্টা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠোনে দাঁড়াবে, তোমাদের ডাকাতে হুমকি একবার ঝাড়বে, তারপর দেখে নেব কিসে কি হয়। আমার যা কিছু পাওনা ফেরে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে, ব্যাস। লতিফ মিয়া রাজি হলো। লতিফ মামুদ দুই ভাই সাজ পোশাক পরে আজই গিয়ে খুড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল। পিছনে থাকবে হিরু। আজ একাদশী, সারা দিনের পর দাওয়ায় ঠাঁই করে দিয়েছেন জগদ্দম্বা। মুখুজ্জমশাই বসেছেন জলযোগে, সামান্য ফলমূল ও দুধ। বিতুদ হাত, একাদশীতে অন্নহার সহ্য হয় না। পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলছেন। এমন সময় দরজা ঠেলে ঢুকলো দুই ভাই লতিফ আর মামুদ। ইয়া পাগড়ি, ইয়া গালপাট্টা, হাতে 6 হাতি লাঠি, কপাল জোড়া সিঁদুর মাখানো। মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল। জগদ্দম্বা চিৎকার করে উঠলেন, ওগো পাড়ার লোক, কে কোথায় আছো? এসো গো, ছেলে ধরা ঢুকেছে। সুমুখের ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিঙে খেলে, আজও খেলছিল। তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলো ছুট দিল, ওগো ছেলে ধরা এসেছে, অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে। হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে। দৌড়ের আড়ালে লুকিয়েছিল চাপা গলায়। বললে সে, আর দেখো কি মির্জা, পালাও, পাড়ার লোক ধরে ফেললে আর রক্ষে নেই। বলেই সে নিজে মারল ছুট। লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক, ছেলে ধরা জনশ্রুতি তাদের কানেও এসে পৌঁছেছে। চোখের পলকে বুঝলে এই অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না। সুতরাং তারাও মারল ছুট। কিন্তু ছুটলে হবে কি? পথ অচেনা, আলো আসছে কমে। চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠে সমবেত চিৎকার, ধরে ফেল, ধরে ফেল, মেরে ফেল বেটাদের। ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই, কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে। সে প্রাণের দায়ে কাটা বন ভেঙে লাফিয়ে পড়লো একটা ডোবায়। তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল। যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল। আবার সে মারে ডুব, আবার ওঠে, আবার মাথায় ঢিল পড়ে। লতিফ মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আধমরা হয়ে পড়ল। সে যতই হাত জোর করে বলতে চায় সে ছেলে ধরা নয়, ছেলে ধরতে আসেনি, ততই লোকের রাগ আরো সন্দেহ বেড়ে যায়। তারা বলে, নইল ওই গালপাট্টা কেন? ওর পাগড়ি কিসের জন্য? ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে?
পাগড়ি তার খুলে গেছে, গালপাটটা একেবারে ঝুলছে, কপালে সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে। এইসব কথা সে পাড়ার লোকেদের বলেই বা কখন, শোনেই বা কে? ততক্ষণে কতগুলো উৎসাহী লোক জলে নেমে লতিফকে টেনে হিঁচড়ে তুলেছে। সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লতিফ মিয়া, আর তার ভাই মামুদ মিয়া, তারা ছেলে ধরা নয়। এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথে, হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে। আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল। সবাই সমস্বরে বলতে লাগলো তারা একটা ছেলে ধরেছে। লোকটার অবস্থা দেখে চোখে জল এলো। তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই, গালপাট্টায় পাগড়িতে সিঁদুর রক্তে মাখামাখি, শুধু হাত জোর করছে আর কাঁদছে। জিজ্ঞাসা করলুম, ও কার ছেলে চুরি করেছে? কে নালিশ করেছে? তারা বললে তাকে জানে, ছেলেই বা কই? তাই বা কে জানে? তবে এমন করে মারছো কেন? কে একজন বুদ্ধিমান বললে, ছেলে বোধ হয় ও পাকে পুঁতে রেখেছে, রাত্রিরে তুলে নিয়ে যাবে, বলি দিয়ে পুলের তলায় পুঁতবে। বললুম, মরা ছেলে কখনো বলি দেওয়া যায়? তারা বললে, মরা হবে কেন, জ্যান্ত ছেলে। পাকে পুঁতে রাখলে ছেলে কখনো জ্যান্ত থাকে? যুক্তিটা তখন অনেকের কাছে সমীচীন বোধ হলো। এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববার সময়ই পায়নি। বললাম, ছাড় ওকে। লোকটাকে জিজ্ঞাসা করলুম, মিয়া, ব্যাপারটা সত্যি কি বলো তো? এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করল। মুখুজ্জের দম্পতির উপর কারো সহানুভূতি ছিল না, শুনে অনেকের করুণাও হলো। বললুম, লতিফ, বাড়ি যাও, আর কখনো এইসব কাজে এসো না। সে নাক মরলে, কান মরলে, খোদার কিরে নিয়ে বললে, বাবু মশাই, আর এসব কাজ কখনো করব না। কিন্তু আমার ভাই গেল কোথায়? বললুম, ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ, এখন নিজের প্রাণটা যে বাঁচলো এই ঢের। লতিফ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল। অনেক রাত্রে আর একটা প্রচন্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায়। তাদের ছি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে। খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না। হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে। ঝি যতই চেঁচায়, বেরোবো, কে কোথা আছো, ভূত আমাকে খেয়ে ফেললে, ভূত ততই তার মুখ চেপে ধরে, বলে, মা গো, আমাকে বাঁচাও, আমি ভূত পেরেত নই, আমি মানুষ। চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত। আগের ঘটনা গায়ের সবাই শুনেছে, সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না। সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মির্জা, ভূত নয়। ঘোষাল তাকে ছেড়ে দিলে, শুধু তার সেই পাকা লাঠিটা কেড়ে নিয়ে বললে, ছোট মির্জা, সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম। মুখের ওই সব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও। কৃতজ্ঞ মামুদ 100 সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল। ঘটনাটি ছেলে ভুলোনো গল্প নয়, সত্যি ঘটেছিল। গল্পটি এখানেই শেষ হলো। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।